বাংলাদেশ মঙ্গলযান সম্মেলন 2021-এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ফিরোজ অদূত, ব্র্যাকো মঙ্গলতরী টিম থেকে আপনাদের সামনে অটোনোমাস নেভিগেশন টাস্কটি প্রেজেন্ট করব। প্রথমেই দেখে নিই অটোনোমাস নেভিগেশন মিশনটা আসলে কি। এই টাস্কে আমাদের মার্স রোভারটি পাওয়ার অন করে মিশন স্টার্ট করার পর আর কোনো রকম কন্ট্রোল করা যাবে না। পূর্বনির্ধারিত কাজগুলো রোভারটি স্বয়ংক্রিয়ভাবে করবে। এই টাস্কটি শুরু হয় ইকুইপমেন্ট সার্ভিসিং এ 10 মিনিট পর এবং টোটাল টাইম থাকে 30 থেকে 45 মিনিটস। আনলাইক এক্সট্রিম রিটেবল টাস্ক, সারফেস ডিফিকাল্টি মডারেট থাকে, মানে বড় কোনো রক বা স্টিপ স্লোপ এসব কম থাকবে। আর এই টাস্কটি 2 কিলোমিটার এরিয়ার মধ্যেই হবে। মিশনটা ভালো মতো বোঝার জন্য আর একটু ডিটেলসে দেখি। মিশনের শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে সবকিছু হিউম্যান ইন্টারভেনশন ছাড়া, মানে সবকিছু অটোমেটিক্যালি হবে, কেউ কিছু কন্ট্রোল করতে পারবে না। এই মিশনে দুটি স্টেজ আছে। স্টেজ 1-এ কতগুলো জিপিএস কোঅর্ডিনেট প্রোভাইড করা হবে ইন টার্মস অফ ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। রোভারটি বেজ স্টেশন থেকে কোনো রকম কন্ট্রোল করা ছাড়াই ওয়ে পয়েন্টগুলোতে পৌঁছাবে। এরপর ওয়ে পয়েন্টের আশপাশে এয়ার ট্যাগ থাকবে, যেগুলা ডিটেক্ট করে এয়ার ট্যাগের কাছে পৌঁছে গ্রিন এলইডি ব্লিঙ্ক করে সিগন্যাল দিবে। এভাবে সবগুলা ওয়ে পয়েন্টের ওভারটেক যাবে এবং সিগন্যাল দিবে। এর মাঝে কিছু গেটের ভিতর দিয়েও পাস করা লাগবে। আর স্টেজ 2-তে স্টেজ 1-এর সবকিছুই থাকবে, এর বাইরে এক্সট্রা থাকবে কিছু অবস্টাকলস, যেগুলা ডিটেক্ট করতে হবে এবং অ্যাভয়েড করে বাকি পয়েন্টগুলোতে পৌঁছাতে হবে। এখানে দুটা ইম্পর্টেন্ট কথা হলো, অটোনোমাস মোডে কখন আছে, ম্যানুয়াল মোডে কখন আছে, আর ডেজিগনেটেড পয়েন্টে কখন রিচ করছে সেটা সিগন্যাল দেওয়ার জন্য রোভারে কিছু এলইডি লাইট থাকবে, যেগুলা ডে লাইটে ভিজিবল। আর আরেকটা কথা হলো, কোনো স্টেজ স্কিপ করে নেক্সট স্টেজে যাওয়া যাবে না। প্রবলেমটা আরো ভালোভাবে বোঝার জন্য চলেন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাই। ধরেন এখানে আমাদের কিছু জিপিএস এর ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দিয়ে দিছে, যেগুলোতে আমাদের যাইতে হবে। ধরেন যে ফার্স্ট পয়েন্ট আমাদের এখানে দিছে, এটার ল্যাটিটিউড লঙ্গিটিউড দেওয়া আছে 23.8508 সামথিং, 90.3915 সামথিং। তারপর সেকেন্ড পয়েন্ট দিছে, ধরেন যে এইখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড দিছে, তারপরের পয়েন্টের ল্যাটিটিউড লঙ্গিটিউড দিছে এখানে, তারপরের পয়েন্টের ল্যাটিটিউড লঙ্গিটিউড দিছে এখানে, তারপরেরটা এখানে, তারপরেরটা এখানে। এখন আমাদের যেটা করতে হবে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে রোভারটা অটোনোমাসলি আসবে, এই সবগুলা পয়েন্টে যেতে হবে এবং সেটা কন্ট্রোল করা ছাড়া রোভার নিজে নিজে যাবে। তো 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টে আসলো, 2 নাম্বার পয়েন্টে এই পয়েন্টেই এয়ার ট্যাগটা থাকবে না, এর আশপাশে কোথাও এক জায়গায় এয়ার ট্যাগ একটা থাকবে, যেটা ডিটেক্ট করে ওই এয়ার ট্যাগের কাছে যাইতে হবে। তারপর 3 নাম্বার পয়েন্টে ধরেন যে একটা গেট আছে, এখানে একটা লেগ, এখানে একটা লেগ, এই গেটের মধ্য দিয়ে পাস করে 4 নাম্বার পয়েন্টে পৌঁছাতে হবে। 4 নাম্বার পয়েন্টে ধরেন যে আবার এর আশপাশে দূরে কোথাও একটা এয়ার ট্যাগ আছে, ওটা খুঁজে বের করে ওইটার কাছে যাইতে হবে। তারপর 5 নাম্বার পয়েন্টে ধরেন যে স্টেজ, এখানে ধরেন যে স্টেজ 2, এইখানে 4 থেকে 5-এ আসার সময় এইখানে একটা অবস্ট্যাকল দেওয়া আছে, ধরেন যে এইখানে একটা প্লেন আছে। বা ধরেন যে 6 নাম্বার পয়েন্ট থেকে আমাদের যাইতে হবে হচ্ছে 7 নাম্বার পয়েন্টে। তো 7 নাম্বার পয়েন্টে যাওয়ার মাঝে একটা প্লেন আছে। তো 6 থেকে 7-এ যাইতে হলে আমাদের স্ট্রেট লাইনে যাইতে পারবো না, প্লেনটা অ্যাভয়েড করে একটা কার্ভ ওয়েতে যাইতে হবে। তো এই কাজটা হচ্ছে অটোনোমাসলি করা লাগবে। আচ্ছা, তো আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের অটোনোমাস টাস্কে কি করতে হবে। আসলে প্রবলেম সলভ করার জন্য প্রবলেমটা বোঝা অনেক ইম্পর্টেন্ট, এর জন্য এটা একটু সময় নিয়ে বললাম। আহ, তো এখন দেখব যে প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। তো যে কোনো বড় প্রবলেম সলভ করতে হলে আমরা প্রবলেমগুলোকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে নিলে সুবিধা হয়। তো আমরা এখনকার জন্য প্রবলেমটাকে 3টা সেগমেন্টে ডিভাইড করে সলভ করব। প্রথম সেগমেন্ট হলো জিপিএস যে কোঅর্ডিনেটসগুলো প্রোভাইড করবে সেগুলাতে পৌঁছানো। দ্বিতীয় সেগমেন্ট হলো পৌঁছানোর পর এয়ার ট্যাগগুলো ডিটেক্ট করে এয়ার ট্যাগের কাছে যাওয়া। আর
পরের সেগমেন্টটা হলো যে মাঝে কোনো অবস্টাকল থাকলে সেগুলা ডিটেক্ট করা এবং অ্যাভয়েড করা। আমরা এক এক করে সবগুলা সেগমেন্ট কভার করব। এখন আমরা আসি ফার্স্ট সেগমেন্টে, যেটা ছিল জিপিএস কোঅর্ডিনেটগুলোতে পৌঁছানো। এটার জন্য আমরা তিনটা অ্যাপ্রোচ ট্রাই করেছি। সেগুলো হচ্ছে স্ক্র্যাচ থেকে পুরো সিস্টেমটা বিল্ড করেছি, অটো পাইলট বোর্ড যেমন আর্ডু পাইলট, পিক্সক এসব দিয়ে ট্রাই করেছি, রোবোটিক অপারেটিং সিস্টেম বা রস দিয়ে করেছি। এখন শেখার জন্য এই অ্যাপ্রোচগুলোর মধ্যে বেস্ট অ্যাপ্রোচ হলো বিল্ডিং ফ্রম স্ক্র্যাচ। তো স্ক্র্যাচ থেকে বিল্ড করতে হলে আমাদের কি কি লাগবে বা কিভাবে করতে হবে এটা এখন আমরা দেখব। যেহেতু এটা কোনো টিউটোরিয়াল না, তাই কোডিং পার্টে আমরা যাব না, আর এত ডিটেলসে গেলে অনেক সময়ও দরকার। তো আমরা এখানে জাস্ট স্ট্রাকচারটা দেখব। স্ক্র্যাচ থেকে বিল্ড করার জন্য আমাদের কি কি ম্যান্ডেটরি জিনিস লাগবে সেগুলো দেখে নিই। মাইক্রোপ্রসেসর হিসাবে আমরা রাসবেরি পাই 4 বেছে নিয়েছি, চাইলে জেটসনও ইউজ করা যায়, তবে আরডিনো দিয়ে হবে না কারণ এখানে অনেক ইমেজ প্রসেসিং এর আর অবস্টাকল অ্যাভয়েডেন্স এর কাজ আছে। এরপর লাগবে ইউএসবি জিপিএস মডিউল, 9 অ্যাক্সিস আইএমইউ বা ইন্টারনাল মেজারমেন্ট ইউনিট সেন্সর, আর রোভার তো লাগবেই। ছোট করে বলি কোনটার কাজ কি। জিপিএস ইউজ করা হয় রোভারের এক্সাক্ট লোকেশন জানার জন্য। 9 অ্যাক্সিস সেন্সরে আছে তিনটা 3 অ্যাক্সিস কম্পাস, 3 অ্যাক্সিস জাইরো আর 3 অ্যাক্সিস অ্যাক্সেলেরোমিটার। কম্পাস ইউজ করা হয় রোভারের হেডিং বা ডাইরেকশন জানার জন্য, আর জাইরো থেকে রোটেশনাল স্টেটটা বোঝা যায়। জাইরোকে কাজে লাগিয়ে কম্পাসের আরো প্রিসাইজ ভ্যালু পাওয়া যায়। আর রাসবেরি পাই ইউজ করা হয় সবকিছু প্রসেস করার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে। এখন প্রসেসটার একটা স্ট্রাকচারাল ফ্লোতে আসি। প্রথমে জিপিএস থেকে আমাদের ল্যাটিটিউড আর লঙ্গিটিউডের ভ্যালু কালেক্ট করতে হবে। এখানে আমরা দেখাচ্ছি না কিভাবে কোডিং করতে হবে বা কিভাবে ভ্যালু কালেক্ট করতে হবে, কোডিং পার্টের জন্য টিউটোরিয়াল বানানো লাগবে। তো আমি শুধু এখানে ফ্লোটা বলতেছি। তো যেটা বলতেছিলাম, এরপর কম্পাস এবং জাইরো থেকে ভ্যালু নিতে হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, কম্পাসের ভ্যালু খুবই ফ্ল্যাকচুয়েট করে, সো এটা মাস্ট ক্যালিব্রেট করে নেওয়া লাগবে। এরপর জাজেস যে কোঅর্ডিনেটস গুলা দিবে সেগুলা নেওয়া লাগবে। এরপর সবগুলা ভ্যালুকে পিআইডি কন্ট্রোলার অ্যালগরিদমে প্রসেস করে মোটরের জন্য পিডব্লিউএম ভ্যালু জেনারেট করতে হবে। পিআইডি কন্ট্রোলার অ্যালগরিদমের বেসিকটা এই ভিডিওতে বলা দরকার, কারণ রোবোটিক্সে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। পিআইডি অনেক জায়গাতে লাগে। তো পিআইডি স্ট্যান্ডস ফর প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ কন্ট্রোলার। টার্মসগুলো শুনে অনেকটা ক্যালকুলাসের আজ পাওয়া যাচ্ছে, কারণ ক্যালকুলাসের সাথে এটার অনেকটা মিল আছে। আমি প্রত্যেকটা টার্ম নিয়ে একটা বেসিক আইডিয়া দিব। ফার্স্টে আছে প্রপোর্শনাল পার্টে। তো প্রপোর্শনাল পার্টে আমি প্রপোর্শনাল পার্টটা বোঝার জন্য আমি এভাবে এক্সপ্লেন করছি। এটা ধরো যে আমাদের আমাদের এই অটোনোমাস টাস্কের সাথে, মানে জিপিএস এর ওয়ে পয়েন্ট ফলো করার সাথে লাইন ফলোয়ার রোবটের অনেকটা মিল আছে। কারণ লাইন ফলোয়ার রোবটেও একটা লাইন ফলো করে যাইতে হয়, আমাদের এখানেও একটা লাইন ফলো করে যাইতে হয়, মানে একটা ওয়ে পয়েন্ট থেকে আর একটা ওয়ে পয়েন্টের স্ট্রেট লাইন বরাবর যাইতে হয়। যে আমার রোভার এইখানে আছে, তো আমার রোভার যদি এইখানে থাকে তো পয়েন্টে, আর পয়েন্ট এখানে হলে আমার রোভার থেকে স্ট্রেট লাইন বরাবর ওই পয়েন্টে যাইতে হবে। তো লাইন ফলোয়ারের এক্সাম্পলটা দিয়ে প্রবলেমটা বুঝতে সুবিধা হবে। তো ধরি যে আমার রোভারটা, আমার ফলো করতে হবে এই লাইনটা, রোভারটা আছে এই লাইনে, এইদিকে অ্যাঙ্গেল করে রোভারটা আছে। সেক্ষেত্রে উপরে যদি এই লাইনের উপরে যদি রোভারটা থাকে, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে যে আমার এই দিকে ঘুরতে হবে, নিচের দিকে ঘুরতে হবে, ঘুরে এই লাইনে আসতে হবে। এখন আমি যদি একটা ফিক্সড অ্যামাউন্টে ঘুরি, ফিক্সড অ্যাঙ্গেলে ঘুরি, তাহলে যেটা হবে এখানে প্রথমে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো, এইখানে আসলো রোভারটা, এখানে এসেও 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরছে, এইখানে আসলো, এখানে আসার পরও 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরছে, ঘুরতে ঘুরতে এইখানে যখনই পৌঁছাবে তখন দেখবে যে না আমার ঘোরা এখন বন্ধ করতে হবে। কিন্তু এই যে হঠাৎ করে ঘোরা বন্ধ করতে বললে তখন কিন্তু ওই তাড়াতাড়ি ঘোরাটা বন্ধ করতে পারবে না, ওর মোমেন্টামের জন্য 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই একটু আগায় যাবে। তারপর দেখবে যে আচ্ছা আমি তো পার হয়ে গেছি লাইন, তখন ওই আবার রাইটের দিকে, মানে উপরের দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে, ঘুরতে গিয়ে আবার ওই লাইন ক্রস করে ফেলবে মোমেন্টামের জন্য। তো এইভাবে
ওই প্রত্যেকবারই লাইন ক্রস করতে থাকবে, এইভাবে চলতে থাকবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য প্রপোর্শনাল পার্টটা অনেক হেল্পফুল। এইটা কি করে যে আমরা একটা ফিক্সড অ্যামাউন্টে চলতে না থেকে, মানে রাইটে থাকলে 30 ডিগ্রি, লেফটে থাকলে রাইটের দিকে 30 ডিগ্রি, এভাবে না করে আমি এই লাইনের মানে আমার স্টেবল পর্যায়ে যত কাছাকাছি আসবো অ্যাঙ্গেলটা তত কমতে থাকবে। প্রথমে কি হচ্ছিল, এভাবে যাচ্ছিল, কিন্তু এখন যেটা হবে যে আস্তে আস্তে অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কমতে থাকবে, দিয়ে এই লাইনের সাথে মিলে যাবে। দেখো, প্রথমেই চলে আসছিল সোজাসুজি, কোনো অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছিল না, কিন্তু এখন লাইনের যত কাছাকাছি আসবে অ্যাঙ্গেলটা তত কমতে থাকবে, অ্যাঙ্গেলটা তত কমতে থাকবে। এতে করে কি হবে যে লাইনে যখন খুব কাছাকাছি চলে আসবে তখন লাইনটা ফলো করতে সুবিধা হবে। এখন প্রপোর্শনাল পার্টে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কস্ট ট্র্যাক ইরর, একটা হচ্ছে প্রপোর্শনাল গেইন। কস্ট ট্র্যাক ইররটা হচ্ছে যে আমার স্টেবল অ্যাঙ্গেলের সাথে, মানে যে অ্যাঙ্গেলে যাইতে হবে সেই অ্যাঙ্গেলের সাথে আমার রোভারের অ্যাঙ্গেলের ডিফারেন্সটা কত, মানে আমার কোন অ্যাঙ্গেলে থাকতে হবে আর আমি আছি কোন অ্যাঙ্গেলে, এই ইরোর যত কমতে থাকবে প্রপোর্শনাল ভ্যালুও, প্রপোর্শনালে যে ভ্যালু পাবো সেটাও তত কমতে থাকবে। আর প্রপোর্শনাল গেইনটা হচ্ছে মানে এটা একটা স্ট্যাটিক ভ্যালু, যে কত রেটে বা কত তাড়াতাড়ি ভ্যালুটা চেঞ্জ হবে। এখন এই জিনিসটা খুব এই জিনিসটা সিলেক্ট করার সময় ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে সিলেক্ট করতে হবে যে কত হলে আমার রোভারটা ভালো মতো ঘুরতেছে। কারণ এটা খুব বেশি হয়ে গেলে, খুব বেশি অ্যাঙ্গেল, এই ভ্যালুটা খুব বেশি হলে, ধরেন যে আমার অ্যাঙ্গেল আছে, এই দিকে অ্যাঙ্গেল করে আছে, রোভার মুখ করে আছে, এখন অ্যাঙ্গেলটা খুব বড় হওয়ার কারণে এই ভ্যালুটা অনেক বেশি হবে। সেক্ষেত্রে আমার ঘুরতে বলবে অনেক বেশি, দেখা যাচ্ছে আমাকে ঘুরতে বলছে এইদিকে, তো এইদিকে ঘুরতে বললে এই পয়েন্টে কোনোদিন যাবেই না, এভাবেই ঘুরতে থাকবে। তো এই প্রবলেমটা হবে যদি বেশি ভ্যালুটা বেশি বাড়ায় দিই। এখন আসি পরের পয়েন্টে, সেটা হচ্ছে ডেরিভেটিভ টার্ম। শুধুমাত্র প্রপোর্শনাল পার্ট দিয়ে একটা স্টেবল পাথ ফাইন্ডিং বা লাইন ফলোয়িং রোবট বানানো সম্ভব না। এক্ষেত্রে আমাদের যে জিপিএস কোঅর্ডিনেট ফলোয়িং রোবট বানানো সম্ভব না। প্রপোর্শনাল পার্ট থাকলেও কিছুটা অসিলেশন থেকে যায়। তো অসিলেশনটা আরো কমানোর জন্য ডেরিভেটিভ পার্টটা ইউজ করা হয়। ডেরিভেটিভ পার্টটা যে যে কাজটা করে, যে এটা দেখে যে কত স্পিডে রোভারটা আমার ডিজায়ার্ড বা স্টেবল পর্যায়ের কাছে আসছে। স্পিড যত স্পিডে কাছে আসতে থাকবে তত অ্যাঙ্গেলটাকে কমাতে থাকবে ডেরিভেটিভ পার্টটা। এখন দেখতেছে যে রোভারটা এই অ্যাঙ্গেলে প্রপোর্শনাল পার্টের জন্য এরকম অ্যাঙ্গেলে কাছে আসছে, তো ওর স্পিড যত, এই অ্যাঙ্গেলে আসলে যত স্পিডে কাছে আসবে, এই অ্যাঙ্গেলে আসলে তার থেকে কম স্পিডে কাছে আসবে। তো যত স্পিডে কাছে আসবে ইয়াটা, ডেরিভেটিভ টার্মটা তার অ্যাঙ্গেলটা তত বাড়িয়ে দিবে, যাতে করে এই এর কাছে আসা মানে বেশি স্পিডে যদি এই ডিজায়ার্ড পয়েন্টের কাছে আসে সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা অনেক কমে যায়। তো এই প্রপোর্শনাল পার্ট আর ডেরিভেটিভ পার্ট দুইটা একসাথে যখন কাজ করে তখন ইয়াটা পার্টটা, রোভারের ফলোয়িং পার্টটা অনেক স্টেবল হয়ে যায়। তো এই দুইটার পাশাপাশি ইন্টিগ্রাল পার্টটাও দরকার হয়। তো ইন্টিগ্রাল পার্টটা কখন লাগে, যে মানে এই দুইটা দিয়েই করা যায়, কিন্তু ইন্টিগ্রাল পার্টটা লাগে যখন যদি রোভারে কোনো মেকানিক্যাল ইরোর থাকে, এই ইরোর থাকার কারণে রোভার একদিকে বেশি চলে, মানে হুইলের সমস্যা থাকলে রোভারের একটা টেন্ডেন্সি থাকে যে এইভাবে একদিকে ঘুরে যায়। তো এরকম যদি ঝামেলা থাকে বা অন্যান্য কোনো অনেক কারণে এরকম ঝামেলা হইতে পারে, তো এরকম থাকার কারণে কনস্ট্যান্টলি যে কোনো একদিকে, এই ডিজায়ার্ড লাইনের যে কোনো একদিকে ওই সব সময় একটু বেশি থাকছে, মানে এভাবে এভাবে চলছে কিন্তু সব সময় রাইট সাইডেই বেশি থাকছে কোনো কারণে। তো
এই প্রবলেমটা সলভ করার জন্য এই ইন্টিগ্রাল পার্টটা হেল্প করে, যে কোনো একদিকে একটু বেশি টাইম ধরে থাকলে সেই পার্টগুলা মানে যত প্রথম থেকে শেষ পর্যন্ত ওর ইররগুলা ক্যালকুলেট করতে থাকে। মানে ধরো যে উপর দিকে থাকলে আমি পজিটিভ ইরর পাবো, নিচের দিকে থাকলে আমি নেগেটিভ ইরর পাবো। মানে উপরের দিকে যত বেশি যাব তত ইরর বেশি হবে, নিচের দিকে যত নামবো নেগেটিভ ইরর তত বেশি হবে। তো সব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটার ইরর ক্যালকুলেট করতে থাকে। ক্যালকুলেশন অনুযায়ী যদি ওই উপরের দিকে বেশি সময় থাকে তাহলে কি হবে, পজিটিভ ইরর গুলা বেশি হয়ে যাবে। তখন ইন্টিগ্রাল পার্ট আমাকে বলবে যে নিচের দিকে যাও, তোমার পজিটিভ ইরর অনেক বেশি আছে, তো আমাকে একটু নিচের দিকে শিফট করতে হবে। আবার ওই যদি নিচের দিকে বেশি সময় থাকে তাহলে ওই বলবে ইরর ক্যালকুলেট করতে করতে, মানে এটা খুব অল্প পরিমাণ হলেও পুরা সময় যেহেতু ক্যালকুলেট করে, তো খুব অল্প দূরে থাকলেও ওই সেটা ধরা পড়ে যে একটু দূরে আছে সে, কারণ পুরো সময় ধরে ওই ক্যালকুলেট করছে যে নেগেটিভ দিকে একটু বেশি আহ, আহ, সময় থাকছে, সেক্ষেত্রে বলবে যে একটু পজিটিভ দিকে যাওয়া লাগবে, মানে উপরের দিকে যাওয়া লাগবে। এখন ওই ইন্টিগ্রাল পার্টটা কখন বেস্ট কাজ করবে, যখন পজিটিভ হয় এই লাইনের উপর সোজা সুন্দরভাবে যাবে, তখনই কোনো ইন্টিগ্রাল ইরর দিবে না। আর যদি এই লাইন থেকে একটু উপরে বা সামান্য একটু নিচেও যায়, তাও ইন্টিগ্রাল পার্টে সেই জিনিসটা ইরর ফ্রি করে দেবে। তো এখন প্রপোর্শনাল, ডেরিভেটিভ আর ইন্টিগ্রাল এই তিনটা পার্ট মিলে কাজটা খুব সুন্দরভাবে করা যায়। এখন এই তিনটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তিনটা টার্মেরই আলাদা আলাদা ইরর আছে। প্রপোর্শনাল পার্টের জন্য এই যে ক্রস ট্র্যাক ইরর, ডেরিভেটিভের জন্য ইররটা হচ্ছে যে কত ফাস্ট মুভ করছে, মানে মুভমেন্ট স্পিডটা কত, এই ইররটা। তারপর আর ইন্টিগ্রাল পার্টের জন্য ইররটা হচ্ছে যে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটার ক্যালকুলেটেড ইরর, মানে পুরাটার সামেশন অফ ইররস, এটা হচ্ছে প্রপোর্শনাল ইরর। ইরর গুলার সাথে আমার একটা পার্ট মাল্টিপ্লাই করা লাগে, এই পার্টটা হচ্ছে ফিক্সড পার্ট। গেইন প্রপোর্শন পার্টের জন্য প্রপোর্শনাল গেইন, ইন্টিগ্রাল পার্টের জন্য ইন্টিগ্রাল গেইন, ডেরিভেটিভ পার্টের জন্য ডেরিভেটিভ গেইন। তো এই গেইনটা ফিক্সড পার্টটা সিলেক্ট করার সময় আমাদের ভ্যালুগুলা টুইক করে দেখা লাগবে যে কোন ভ্যালুর জন্য আমার রোভারটা বেস্ট কাজ করছে। তিনটা একসাথে ক্যালিব্রেট করে একটা স্টেবল পর্যায়ে এই ভ্যালুটা আনতে হবে। এটার জন্য আমরা পটেনশিওমিটার ইউজ করতে পারি, কারণ ম্যানুয়ালি ভ্যালুগুলো চেঞ্জ করা অনেক ঝামেলা। তো পটেনশিওমিটার ইউজ করে ভ্যালুগুলো টুইক করে দেখতে পারি যে কোনটার জন্য বেস্ট কাজ করতেছে। এখন আমাদের রোভারের ক্ষেত্রে পিআইডিটা কিভাবে কাজ করে, আমরা প্রথমে কম্পাস থেকে ভ্যালু নিব যে আমার রোভার কোন দিকে, ডাইরেকশনটা কোন দিকে। তারপর ধরো যে আমার রোভারটা আছে এই জায়গাতে আর আমার যাইতে হবে এইখানে। তো এখানকার জিপিএস লোকেশন আমরা জানি ইয়া থেকে, আমাদের জিপিএস থেকে আমার রোভারের লোকেশন জানি, আর আমার কোথায় যাইতে হবে এই লোকেশনটা আমাদের জাজেস দিয়ে দিবে। তো আমার লোকেশন থেকে ডিজায়ার্ড যে লোকেশন, জাজরা যে লোকেশন দিবে এই লোকেশন বরাবর একটা স্ট্রেট লাইন কল্পনা করবে রোভার। তো আর আমার রোভার ফার্স্টলি ধরো যে কম্পাস থেকে ডাইরেকশন পেলাম এইদিকে, তো এখন ওই কি চেষ্টা করবে যে কম্পাসকে এখান থেকে জিপিএস এর কিন্তু একটা ইয়া পাওয়া যায়, মানে এই লোকেশন থেকে এই লোকেশন, এই স্ট্রেট লাইনটা আর্থের কোন ম্যাগনেটিক হেডিং কোন দিকে হচ্ছে এটা পাওয়া যায়। তো যে এটা নর্থে, এই দিক থেকে আমি এখানে থাকলে আমাকে এই এই পয়েন্টটা হচ্ছে নর্থে, মানে আমার এখান থেকে নর্থে যাইতে হবে, নর্থে এত ডিগ্রি নর্থে যাইতে হবে। তো আমি কম্পাস থেকে ভ্যালু পাচ্ছি যে আমি এখানে ধরো যে 0 ডিগ্রি নর্থে যাইতে হবে, আমি আছি 30 ডিগ্রি নর্থে। তো তাহলে আমার আর একটু এই সাইডে যাইতে হবে, নিচের দিকে যাইতে হবে, তাহলে আমি 0 ডিগ্রি নর্থে যাব। তো পিআইডি অ্যালগরিদমে এই কাজটাই করে যে কম্পাস থেকে ভ্যালু নিলাম, জিপিএস থেকে ভ্যালু নিলাম, তারপর দেখলাম যে আমার ইরোর কতটুকু, সে অনুযায়ী আমার রোভারটাকে মুভ করাতে হবে। তারপর মুভ করানোর পর ওই পিআইডি ভ্যালু তিনটা, প্রপোর্শনাল, ইন্টিগ্রাল আর ডেরিভেটিভ টার্ম তিনটা ইন্টিগ্রেট করার পর ওই তিনটার উপর ডিপেন্ড করে
আমি একটা পিডাব্লিউএম ভ্যালু পাবো, যে পিডাব্লিউএম ভ্যালুটা হুইলে যাবে, যে মোটরটা কত ফাস্ট ঘুরবে বা কোন মোটর কোন ডাইরেকশনে ঘুরবে। তো এভাবেই পিআইডি অ্যালগরিদমটা কম্পাস জিপিএস এর সাহায্যে একটা নির্দিষ্ট ওয়ে পয়েন্ট ফলো করে যাইতে পারে। এতক্ষণ আমাদের প্রবলেমের ফার্স্ট সেগমেন্টটা নিয়ে ছোট করে বলতেছিলাম। এবার আসতেছি সেকেন্ড সেগমেন্টে। এটা ছিল এয়ার ট্যাগ ডিটেকশন। তো এয়ার ট্যাগ ডিটেকশনটা কিভাবে কাজ করে সেটা এক্সপ্লেন করতেছি। এয়ার ট্যাগ ডিটেকশন পার্টটা ইন্টারনেট থেকেই পাওয়া যাবে, কিভাবে ডিটেক্ট করতে হয়। এখন আমি যে পার্টটা এক্সপ্লেন করব, যে ডিটেক্ট করার পর এয়ার ট্যাগের কাছে রোভার কিভাবে নিয়ে যাওয়া যায়। তো আমি এটা ধরলাম যে আমাদের ক্যামেরার ফ্রেম, রোভারে এয়ার ট্যাগ ডিটেকশনের জন্য যে ক্যামেরাটা আছে সেটার ফ্রেমটাকে আমি এক্স ওয়াই শুধু এক্স ওয়াই কোঅর্ডিনেট চিন্তা করি, যে ক্যামেরার ফ্রেমটা আমার এক্স ওয়াই কোঅর্ডিনেট। এটা আসলে কোঅর্ডিনেট মানে পিক্সেল ওয়াইজ কোঅর্ডিনেট থাকে, যে এখানে 0 0 পিক্সেল, এটা এত নাম্বার পিক্সেল, এটা এত এত পিক্সেল, এভাবে। তো সেন্টারের জন্য আমি একটা পিক্সেল ভ্যালু আছে, আর আমার ধরলাম যে এয়ার ট্যাগটা এখানে আছে। তো এয়ার ট্যাগের সেন্টারের জন্য আর একটা পিক্সেল ভ্যালু আছে, মানে ধরি যে এক্স ওয়াই কোঅর্ডিনেট আছে, এটার জন্য একটা এক্স ওয়াই আছে, এটার জন্য একটা এক্স ওয়াই আছে। এখন আমার রোভারটা কোন দিকে ডাইরেক্ট, মানে ফ্রন্ট রোভারের ডাইরেকশনটা হচ্ছে আমার এই সেন্টার পয়েন্টটা যেই দিকে, যে কোঅর্ডিনেট আছে এই দিকেই আমার রোভারটা ফ্রন্ট। তো আমার আমার এয়ার ট্যাগ আছে এইখানে এই কোঅর্ডিনেটে, আমার সেন্টার আছে এই কোঅর্ডিনেটে। এখন আমি যদি আমার সেন্টারটাকে এইখান থেকে আমার কি করতে হবে, মানে রোভারটাকে এয়ার ট্যাগের দিকে নিতে হলে আমার সেন্টারটাকে আর এয়ার ট্যাগের সেন্টারটাকে সেম কোঅর্ডিনেটে আনতে হবে। ধরলাম যে এটা এক্স এক্স অ্যাক্সিস, তো সেম এক্স ভ্যালুতে আনতে হবে সেন্টার আর এয়ার ট্যাগের সেন্টার, তাহলে আমার এয়ার ট্যাগের দিকে ডাইরেকশনটা এয়ার ট্যাগের দিকে হবে। তো সেক্ষেত্রে আমার যতক্ষণ পর্যন্ত এই দুইটার সেন্টার না মিলতেছে ততক্ষণ পর্যন্ত আমি লেফটে যাইতে থাকবো, লেফটে ঘুরতে থাকবো। এইখানে আবার সেম পিআইডি অ্যালগরিদম কাজে লাগবে, পিআইডি অ্যালগরিদম অ্যাপ্লাই করে। তো যতক্ষণ সেন্টার মিলতেছে না ততক্ষণ এইদিকে ঘুরতে থাকবো। আমার যদি এয়ার ট্যাগ এইদিকে থাকে তাহলে আমি যত এইদিকে রাইটে ততক্ষণ পর্যন্ত যাইতে থাকবো যতক্ষণ দুইটা সেন্টার সেম না হচ্ছে। এখন এইভাবে গেলাম, কিন্তু আমি কখন বুঝবো যে আমি এয়ার ট্যাগের কাছে চলে আসছি? তো এয়ার ট্যাগ দিয়ে আমার জেড অ্যাক্সিসটাও পাওয়া যায়, এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিসই পাওয়া যায়। এক্স আর ওয়াই অ্যাক্সিসটা না হয় বুঝলাম, যে ক্যামেরা ফ্রেম থেকে এক্স ওয়াই কোঅর্ডিনেট চিন্তা করে এক্স এক্স আর ওয়াই ভ্যালুটা পাচ্ছি, কিন্তু জেডটা কিভাবে পাবো? এখন জেডটা পাবো এভাবে, যে আমার এয়ার ট্যাগের সাইজটা কিন্তু ফিক্সড 20 বাই 20 সেন্টিমিটার। তো আমি ধরি যে আমার এয়ার ট্যাগটা যদি 5 সেন্টিমিটার দূরে থাকে, ধরি যে হ্যাঁ 5 সেন্টিমিটার দূরে থাকলে এয়ার ট্যাগটা এত বড় দেখায়। 5 সেন্টিমিটার দূরে থাকলে আমার এয়ার ট্যাগটা এত বড় দেখায়। তাহলে আমার যদি 10 সেন্টিমিটার দূরে থাকে তাহলে এটার অর্ধেক দেখাবে। আমার যদি 20 সেন্টিমিটার দূরে থাকে তাহলে তার থেকেও অর্ধেক দেখাবে। এইভাবে আমরা একটা প্রপোর্শনাল ভ্যালু পাচ্ছি, যে আমার 20 বাই 20 সেন্টিমিটারের একটা এয়ার ট্যাগ 5 সেন্টিমিটার দূরে থাকলে এত বড় এতটুক এরিয়া কাভার করে, 20 সেন্টিমিটার দূরে থাকলে এতটুকু এরিয়া কাভার করে। তো ওইটা থেকে আমি ডিস্টেন্সটা মেজার করতে পারবো, যে আমার যদি এয়ার ট্যাগটা দেখতে এত বড় হয়, মানে এতটুকু এরিয়া কাভার করে, তার মানে এটা 20 সেন্টিমিটার দূরে আছে। এভাবে আমরা জেড ভ্যালুটাও পেয়ে যাব। তো ওইখান থেকে আমাদের যখন রোভারটা এয়ার ট্যাগের কাছাকাছি চলে যাবে তখন রোভারকে বলবো যে স্টপ করে একটা সিগন্যাল দিতে।
আমি চেষ্টা করেছি এই শর্ট প্রেজেন্টেশনে যতটুকু সম্ভব অটোনোমাস টাস্কের খুঁটিনাটি সবকিছু কভার করতে। বাকি যে দুইটা পার্ট থাকলো, রোবোটিক অপারেটিং সিস্টেম আর অবস্টাকল অ্যাভয়েডেন্স, এই দুইটা আমাদের অটোনোমাস টিম মেম্বার জহির উদ্দিন এক্সপ্লেন করবে। আর আর্ডু পাইলট বোর্ড নিয়ে আমি এই প্রেজেন্টেশনে কিছু বলছি না। পিক্সক আর আর্ডু পাইলটের জন্য অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে। এই বোর্ডে আর্ডু পাইলট ফার্মওয়্যার ইনস্টল দিয়ে কিছু কনফিগারেশন করলে আর এক্সট্রা একটা আরডিনো ইউজ করে বা কোনো মাইক্রো কন্ট্রোলার ইউজ করে সিস্টেমটা রেডি করে ফেলা যায়। আর আরেকটা কথা বলি যে এই টাস্কটা কেন আমার কাছে এত ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে এই টাস্কটা মাস রোভার কম্পিটিশনগুলোতে সব থেকে বেশি চ্যালেঞ্জিং। কারণ এই টাস্কে আমরা রোভার অন করে ছেড়ে দেওয়ার পর বাকি কাজগুলো রোভারকে নিজে নিজেই করে ফেলতে হয়। আমরা কিন্তু আর রোভার কন্ট্রোল করতে পারি না। আর মাস রোভার কম্পিটিশন ছাড়াও এই সিস্টেমটা রেডি করতে গিয়ে আমরা যেসব অ্যাপ্রোচ শিখি সেগুলো রিয়েল লাইফ প্রবলেম সলভিংয়েও অনেক কাজে লাগে। কারণ এখন অটোনোমাস ভেহিকল ইন্ডাস্ট্রি ব্লুম করতেছে। কার, এয়ারপ্লেনস, ট্রেন, বোটস সব কিছুই অটোনোমাস হয়ে যাচ্ছে, ফিউচারে হয়ে যাবে আর কি ফিউচারে। তাই এই টাস্কটা আসলে অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট। তো আজকের মতো আমার এটুকুই, বাকিটুক জহির উদ্দিন বলবে, বাকি দুইটা পার্ট। তো মাস রোভার সোসাইটি বাংলাদেশ আর যারা প্রেজেন্টেশনটা দেখছেন সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ফিরোজ ভাই। আমি জহিরুদ্দিন। আমি এখন আপনাদেরকে রস দিয়ে কীভাবে অটোনোমাস সিস্টেম ন্যাভিগেট করা যায় সেটা নিয়ে একটি ধারণা দিব। আমরা যারা রোভার নিয়ে কাজ করি তারা সকলেই একটা জায়গায় স্বীকার করতেই হয় আমাদেরকে যে একজনের পক্ষে পুরো রোভারটা বানানো কখনোই পসিবল না, অথবা একজনের পক্ষে সবগুলো ফিল্ডে এক্সপার্ট হওয়া পসিবল না। তো এক একজন এক একটা ফিল্ডে এক্সপার্ট হয়। তো এর জন্য দেখা যায় যে সবাই সেম পেসে আগাইতে পারে না, সবার সবগুলো ফিল্ড সম্পর্কে আইডিয়া থাকে না। যেমন একটা রোভারের অনেকগুলো সাবসিস্টেম থাকে, ইলেকট্রনিক্স থাকে, তারপর কমিউনিকেশন, কন্ট্রোল, অটোনোমাস সিস্টেম থাকে। তো এই আলাদা আলাদা সাব সিস্টেমগুলোতে যেই টিম মেম্বারগুলো কাজ করে তাদের সবগুলো সাব সিস্টেম নিয়ে আইডিয়া তেমন একটা থাকে না। এই দারুণ সমস্যাটা ব্যাক ইন 2007-এ স্ট্যানফোর্ডের কিছু পিএইচডি শিক্ষার্থী ফিল করছিল। তো তারা যেটা দেখতে পাইলো যে তাদের মেম্বার যারা হার্ডওয়্যার মডিউল নিয়ে কাজ করে তাদের সফটওয়্যার বা কন্ট্রোল সিস্টেম নিয়ে তেমন কোনো আইডিয়া নাই। তো এই সমস্যাটা থেকে উত্তরণের জন্য তখন রসের অ্যাকচুয়ালি জন্মটা শুরু হয়। তো রস কি? রস রোবট অপারেটিং সিস্টেম। এটা রোবট অপারেটিং সিস্টেম হইল এটা একটা পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম না, এটা মূলত একটা ফ্রেমওয়ার্ক যেটার মধ্যে আপনার কিছু টুলস থাকে, লাইব্রেরিজ থাকে, আর অনেকগুলো কনভেনশন থাকে যাতে করে একটা কমপ্লেক্স টাস্ককে ইজিলি হ্যান্ডেল করা যায়। তো এটা একটা ওপেন সোর্স রস পুরোটা। আর যারা রস নিয়ে আরও বেশি দেখতে চান অথবা রস নিয়ে ইনস্টল করতে চান তারা নিচে যে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি সেই লিঙ্কে গিয়ে দেখতে পারেন। এখন রস কেন ইউজ করবেন, রসের সুবিধাটা কি? এখন রসের কাজ মূলত সার্ভার ক্লায়েন্ট হিসেবে। সার্ভার থেকে ক্লায়েন্টকে আপনি কন্ট্রোল করবেন। যেমন একটা এনভায়রনমেন্টের ভিতরে আপনি যে এজেন্টগুলো আছে এজেন্টগুলোকে কন্ট্রোল করবেন। আর রসের মধ্যে সবগুলো নোড, তো আপনার যতগুলো নোডই থাকুক কোনো সমস্যা নেই, সবগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর যদি সেই রসের ডিস্ট্রিবিউশনগুলোর ক্ষেত্রে রসের এই নিয়ে প্রায় 13টি ডিস্ট্রিবিউশন রিলিজ হয়েছে। এর মধ্যে আমি যে 3টা লিস্ট করেছি এই 3টা অনেক বেশি পপুলার আর এখন পর্যন্ত সবচেয়ে স্টেবল রিলিজগুলো এইগুলোই। তো রসে এত ডিস্ট্রিবিউশন কেন, সেটা একটা রিজন উবুন্টুর যে আলাদা আলাদা ডিস্ট্রো আছে, ভার্সন আছে, ওই ভার্সনগুলোর উপর ডিপেন্ড করে রসের ডিস্ট্রোগুলো আলাদা আলাদা হয়ে থাকে। এখানে খেয়াল করে দেখবেন যে 2016-এ যে রস কাইনেটিক রিলিজ হয়েছে এটি শুধুমাত্র উবুন্টু 16.04 এর জন্য।
তারপরে হচ্ছে মেলোডিক দেখবেন, এটা হচ্ছে উবুন্টু 18.04 এর জন্য। আর ম্যাক ওএস অথবা হচ্ছে প্যাডোরা অথবা হচ্ছে আপনি উইন্ডোজ, এগুলোর জন্য হচ্ছে রসের ভার্সন আছে, কিন্তু সেগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল ফেজে আছে, যার জন্য স্টেবল না। তো কেউ যদি হচ্ছে ইনস্টল করতে চান তাদেরকে হচ্ছে আমার রেকমেন্ডেশন থাকবে রস মেলোডিক অথবা কাইনেটিক হচ্ছে ইউজ করার জন্য। তারপরে আসি সিমুলেশন এনভায়রনমেন্টের ক্ষেত্রে। সিমুলেশন এনভায়রনমেন্টের আগে হচ্ছে কিছু জিনিস হচ্ছে বলা দরকার। সেটা হচ্ছে ধরুন আপনি একটা রোবট বানালেন বা রোভার বানালেন, এখন হচ্ছে একটা রোভার বানানো কিন্তু অনেক কস্টলি ব্যাপার স্যাপার। তো রোভার বানায় ফেলার পরে হচ্ছে ধরেন এটা ফাংশন করলো না, তখন কিন্তু পুরো প্রজেক্টটাই লস। তো এটার জন্য হচ্ছে আমরা আগেই হচ্ছে কিছু সিমুলেশন করে নিই, যাতে হচ্ছে আমি বুঝতে পারি যে আমার আর্মটা ঠিকঠাক কাজ করলো কি করলো না, বা এটার কোন জায়গায় কোনো সমস্যা আছে বা সমস্যা নাই। ক্যালকুলেশনের জন্য সবগুলোর জন্য হচ্ছে সিমুলেশন এনভায়রনমেন্টটা অনেক বেশি দরকার। তো এখানে আমি যে সিমুলেশন এনভায়রনমেন্টগুলো দিয়েছি সবগুলো কিন্তু রসের জন্য না। এখানে কিছু সিমুলেশন এনভায়রনমেন্ট হচ্ছে ওপেন সোর্স, কিছু ক্লোজ সোর্স, আর কিছু হচ্ছে পেইডও আছে। তো ইউনিটি এটা একটা গেম ইঞ্জিন, আমরা সবাই জানি। তো এই গেম ইঞ্জিনটা দিয়ে আপনারা যারা হচ্ছে উইন্ডোজে কাজ করে অভ্যস্ত, তার হচ্ছে এই গেম ইঞ্জিনটা ইউজ করতে পারবেন। সেটার জন্য হয়তো বা আপনার C++ অথবা C# হচ্ছে একটু এক্সপার্টিস থাকতে হবে, যেটা একটু কমপ্লেক্সও আছে। তো যারা চান তারা হচ্ছে ইউনিটি একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। আর গাজিবু হচ্ছে রসের যে বিল্ট ইন কোড টুল যেগুলো আছে সেটার মধ্যে একটা। গাজিবুতে আপনি সিমুলেশন করতে পারবেন। আমরা যারা মেকানিক্যাল ডিজাইনগুলো করি অথবা একটা রোভারের যে মেকানিক্যাল ডিজাইনগুলো থাকে সেগুলো হয়তো বা সলিড ওয়ার্কসে করা হয় অথবা ফিউশন 360তে করা হয়। তো এই ডিজাইনগুলোকে হচ্ছে আপনি কিছু প্রসেসের করার পর হচ্ছে গাজিবুতে ইম্পোর্ট করে আপনি কাজটা করতে পারবেন, সিমুলেশনটা করতে পারবেন, আপনি অ্যালগরিদমগুলো টেস্ট করতে পারবেন, আপনি প্রিসিশনটা ক্যালকুলেট করতে পারবেন। তারপর আপনি যদি রোবটটা বানান, আপনার রোবটটা কাজ করবে। তারপর হচ্ছে কার্লা। কার্লা আমরা সবাই জানি, কার্লা হচ্ছে মোটামুটি যারা হচ্ছে অটোনোমাস ইন্ডাস্ট্রি অথবা অটোনোমাস ভেহিকেল বা সেলফ ড্রাইভিং কার এগুলোতে হচ্ছে ইন্টারেস্টেড, তারা মোটামুটি কার্লার নাম শুনেছেন। তো এখানে হচ্ছে কার্লাতে এনভায়রনমেন্ট, একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট থাকে, ওই এনভায়রনমেন্টের সাপেক্ষে হচ্ছে আপনি আপনার যে এজেন্টটা থাকতে পারে বা আপনার যে রোভারটা থাকতে পারে সেটাকে হচ্ছে আপনি সিমুলেট করে দেখতে পারবেন। সেখানে অ্যাকচুয়ালি ফিজিক্সের সব রুলই মানা হয়। তো এরপর আসি হচ্ছে রোবোটিকে। এটা মূলত হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সফটওয়্যার। তো এটা মেবি পেইড। আর সিএমএস পার্ক, ওপেন রেপ এগুলো খুব দারুণ কিছু সিমুলেশন সফটওয়্যার। তারপর ওয়েভওটিএস আছে। যারা হচ্ছে রস ইনস্টল করতে চান না বা সিমুলেশন করতে চান, তারা হচ্ছে ওয়েভওটিএস দেখতে পারেন, এটা একটা ক্রস প্ল্যাটফর্ম সফটওয়্যার। এরপর আসি অটোনোমাস মিশনের রস কীভাবে হচ্ছে ইউজ হয়। তো অটোনোমাস মিশনে রস ইউজের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে স্ল্যাম, যে সাইমultaneous লোকালাইজেশন অ্যান্ড ম্যাপিং। এখন সাইমultaneous লোকালাইজেশন অ্যান্ড ম্যাপিংটা কী? এটা হচ্ছে একটা টেকনিক যে হচ্ছে আমার একটা ম্যাপ কনস্ট্রাক্ট করব আর হচ্ছে রিয়েল টাইমে সেটাকে হচ্ছে আপডেট করব একটা আননোন এনভায়রনমেন্টের সাপেক্ষে। আর এজেন্টের লোকেশনটা হচ্ছে ট্র্যাক রাখতে হয় এখানে, যে আপনার এজেন্টটা যদি এক্স ডিস্টেন্স যদি মুভ করে তাহলে হচ্ছে ওই এক্স ডিস্টেন্স মুভ করার সাপেক্ষে হচ্ছে আপনার এনভায়রনমেন্টের যে পার্টিকেলগুলো আছে সবগুলোর হচ্ছে ট্র্যাক রাখা লাগে আপনাকে। তো যেটা হচ্ছে আপডেটিং মেকানিজম। তো এখানে এগুলো করা হয় হচ্ছে বেশ কিছু আপনার ফিল্টারিং অ্যালগরিদম আছে, তারপরে স্মুদিং অ্যালগরিদম আছে, সেগুলো দিয়ে। এখানে আমি কয়েকটা অ্যালগরিদম, ফিল্টারিং অ্যালগরিদমের নাম দিয়েছি, পার্টিকেল ফিল্টার, কলাম ফিল্টার। যারা কম্পিউটার ভিশন নিয়ে কাজ করেন অথবা মেশিন লার্নিং, তারা নিশ্চয়ই পার্টিকেল ফিল্টার আর ক্যালমান ফিল্টারের নাম শুনেছেন। আর কোভারিয়েন্স ইন্টারসেকশন আর গ্রাফ স্ল্যাম এগুলো মূলত হচ্ছে স্মুদিং অ্যালগরিদম। এরপর আসি লাইডার। লাইডারটা হচ্ছে যেটা বলেছি যে আমরা যে স্ল্যাম টেকনিকটা ইউজ করি, যে সাইমultaneous লোকালাইজেশন আর ম্যাপিংটা, তো ওইটার জন্য হচ্ছে আমাদের
কিছু সেন্সর দরকার পড়ে, যেটা হচ্ছে এনভায়রনমেন্টের সাথে সেন্স করবে যে আপনার অবজেক্টগুলো কোথায় আছে, যেটা ম্যাপ করতে আমাদেরকে ম্যাপিংটা করার জন্য সাহায্য করে। ধরুন আপনি একটা রুমে আছেন, এখন আপনার চোখ বাঁধা, আপনাকে হচ্ছে রুমের মাঝখান থেকে অন্য কোনো জায়গায় যেতে হবে, অন্য রুমে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনি হচ্ছে সেন্স করার ট্রাই করবেন যে আপনার থেকে ওয়ালটা কত দূরে আছে, অথবা হচ্ছে আপনি হাত দিয়ে ধরার চেষ্টা করবেন, যে সেন্স বোঝার চেষ্টা করবেন যে আপনার কলিশন হচ্ছে কি না। তো লাইডারও হচ্ছে এরকম একটা মেকানিজম, যেহেতু রোভারের মধ্যে তো হচ্ছে আমি ওই ধরনের সেন্স দিতে পারতেছি না যে হচ্ছে রোভার হাত দিয়ে দেখে ট্রাই করলো। তো ওই জিনিসটারই সেম জিনিস হচ্ছে লাইডার। লাইডার কী করে? এটা হচ্ছে একটা লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং মেকানিজম, যে এখান থেকে হচ্ছে লেজার বিম হচ্ছে আপনার চারদিকে হচ্ছে স্পিন করতে থাকে। ওই লেজার বিম হচ্ছে এটা সেন্স করে যে হচ্ছে আপনার থেকে আপনার যে এজেন্টটা আছে, এজেন্ট থেকে হচ্ছে আপনার এনভায়রনমেন্টের যে অবস্ট্যাকল আছে সেটার দূরত্ব কতটুকু, এটা সেন্স করে হচ্ছে লাইডার হচ্ছে আপনার একটা ম্যাপিং ক্রিয়েট করে। তো লাইডারের বিভিন্ন ধরনের কাজের উপর বেস করে হচ্ছে লাইডারের বিভিন্ন অনেকগুলো ক্লাসিফিকেশান আছে, যেমন হচ্ছে ওরিয়েন্টেশন, বেসড অন ওরিয়েন্টেশন, তারপর স্ক্যানিং মেকানিজম, তারপর প্ল্যাটফর্ম। এখন বেসড অন ওরিয়েন্টেশনটা কি? ধরুন হচ্ছে আপনার অ্যাটমসফিয়ারিক যে লাইডারগুলো আছে সেগুলো হচ্ছে আপনার জাস্ট উপর দিকে ফেস করা থাকে। তো ওটা জাস্ট হচ্ছে উপর দিকে যদি কোনো অবস্ট্যাকল থাকে সেটাকে হচ্ছে আপনার ডিটেক্ট করতে পারে। আর যে হচ্ছে আপনার কলিশন অ্যাভয়েডেন্স যে লাইডারগুলো আছে সেগুলো হচ্ছে সাইডে ফেস করা থাকে, যেমন আপনারা দেখবেন হয়তো বা জানেন টেসলাতে হচ্ছে এই ধরনের লাইডার ইউজ করা হয়। তারপর হচ্ছে স্ক্যানিং মেকানিজমের উপর, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্মের উপর থাকে। এই যে লাইডারগুলো আছে, এই লাইডারগুলো এগুলো হচ্ছে একটা প্ল্যাটফর্মের উপর থাকে। ওই প্ল্যাটফর্মের উপর থেকে হচ্ছে চারদিকে স্পিন করতে থাকে কন্টিনিউয়াসলি। এই স্পিনিংয়ের পর্যায়ে করে হচ্ছে আপনার যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টের সেন্সটা নেয়। তো সেখানে ধরেন আপনার হঠাৎ করে হচ্ছে ডাইনামিক্যালি কোনো একটা অবজেক্ট চলে আসলো, লাইডার হচ্ছে তখন হচ্ছে ওইটা সাথে সাথে হচ্ছে আপডেট করে নেয় যে ওর এজেন্ট থেকে হচ্ছে ওই অবস্ট্যাকলের যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে আপডেট করে নেয়। এর ফলে হচ্ছে অ্যাকচুয়ালি কলিশনটা হচ্ছে অ্যাভয়েড করা পসিবল হয়। এখন লাইডারের আমরা যদি বেসিক মেকানিজমটা দেখি তাহলে সেটা হচ্ছে অনেকটা এরকম যে লাইডারে আপনার রোটেটিং হেক্সাগোনাল মিরর আছে 6টার মতো। তো এই মিররগুলো হচ্ছে আপনার যে বিমটা আছে সেটাকে হচ্ছে স্প্লিট করে দেয়। এখন উপরে যে 3টা বিম আছে, যে 3টা মিরর আছে, ওই 3টা মিরর থেকে যে বিমগুলো বের হয় ওই বিমগুলোর কাজ হচ্ছে আপনার যে অবস্ট্যাকল আছে কিনা সেটা ডিটেক্ট করা। আর যে লোয়ার যে 3টা বিম সেগুলোর কাজ হচ্ছে আপনার লেন ডিটেক্ট করা। আমরা মঙ্গল তরীতে যেহেতু আমাদেরকে লেন ডিটেকশন করতে হয় না, এটা একটা ফ্ল্যাট সারফেসে হচ্ছে ওপেন ফিল্ডে হয়, যে রোবোটিক্স কম্পিটিশনগুলো হয় ইউআরসি, আইআরসি অথবা ইআরসি, এগুলো তো অনেক বড় ওপেন ফিল্ডে হয়। তো ওখানে হচ্ছে আমার লেন ডিটেকশন অ্যাকচুয়ালি করতে হয় না, এটা অ্যাকচুয়ালি অটোনোমাস ভেহিকেলের জন্য হচ্ছে দরকার। তো আমাদেরকে হচ্ছে ওই পার্ট আমরা না চাই, আমরা জাস্ট হচ্ছে অবস্ট্যাকলটা ডিটেক্ট করে হচ্ছে এটাকে অ্যাভয়েড করে হচ্ছে আমরা সামনের দিকে আগায় যাই। এটা হচ্ছে আমাদের একটা টাস্কের একটা টাস্ক, যে হচ্ছে আমার কলিশনটা অ্যাভয়েড করে হচ্ছে আমার যে গোল সে গোলে হচ্ছে পৌঁছানো। তারপর হচ্ছে এই যে লাইডারগুলো আছে এগুলোকে হচ্ছে বিভিন্ন পারপাসে হচ্ছে ইউজ করা যায়। এই লাইডারগুলোর সাথে আপনি ধরুন আর বেটার অ্যাকুরেসির জন্য হচ্ছে স্টুডিও ক্যাম ইউজ করতে পারেন। সেক্ষেত্রে স্টুডিও ক্যাম থেকে যে ডাটা আপনি পাবেন সেই ডাটাটাকে হচ্ছে আপনি মার্জ করে হচ্ছে আর বেটার অ্যাকুরেসি আপনাকে দিবে। এখন লাইডারের কিছু অসুবিধা আছে, যেমন হচ্ছে আপনার যেহেতু এটা লেজার বিম দিয়ে কাজ করে, তো আপনার যখন হচ্ছে ডে লাইট যখন থাকবে একেবারে ভালো, যখন আলো অনেক বেশি আলো থাকে তখন হচ্ছে লাইডার অনেক বেশি ভালো কাজ করে। আর যখন আলো অনেক কম, যেমন রাতের বেলা বা সন্ধ্যাবেলা বা হচ্ছে আপনার ডাল ওয়েদার
অনেক বৃষ্টি হচ্ছে, তখন হচ্ছে লাইটার অ্যাকচুয়ালি অত ভালো কাজ করে না। সেজন্য হচ্ছে স্টুডিও ক্যাম বা আদার্স যে সেন্সিং মেকানিজম আছে সেগুলোকে হচ্ছে ইউজ করা হয়। তো এগুলোকে হচ্ছে রসে খুব সহজে ইম্পোর্ট করা পসিবল, ইম্পোর্ট করে হচ্ছে ইউজ করা যায়। আর রসে আর কিছু সুবিধা আছে, হচ্ছে আলবার্ট ট্যাগের জন্য আলাদা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি হচ্ছে ইজিলি ইম্পোর্ট করে ইউজ করা যায়। মোটামুটি অটোনোমাসের রস পার্টের অ্যাকচুয়ালি অতটুকুই। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ব্র্যাকের মঙ্গলদরি টিমকে। আমরা আসলে অনেক টেকনিক্যাল ডিসকাশন একটা দেখলাম, মানে খুব হাই লেভেলের টেকনিক্যাল ডিসকাশন ছিল এটা। তো আশা করি অনেকে বুঝতে পারছেন, বাট যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আসলে এই কোশ্চেন অ্যান্সার সেশন। তো এখানে কোশ্চেন আমাদের করবেন, আমরা সাথে সাথে ওনাদের কাজ করব। তো ব্র্যাকের টিমের যেই মেম্বাররা আছেন তো তাদেরকে একটু মাইক এবং ভিডিওটা অন করার জন্য রিকোয়েস্ট করতেছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। Okay. তো মানে আমি ফিরোজ ডিরেক্ট ভাই কি আছেন? আমরা কি ওয়েট করবো? হ্যাঁ ভাই, আমার মনে হয় ফিরোজ ভাই একটু আনমিউট হ্যাঁ, করলে ভালো হয়। হ্যালো। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। জি তাহলে কোশ্চেনে যাই। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে বেসিক্যালি জিপিএস নিয়ে। তো জিপিএস এখানে কোশ্চেনটা হচ্ছে সবগুলো কম্পিটিশনে কি জিপিএস অ্যালাউ করে কিনা। ফিরোজ ভাই, এটা আপনি আনসার। ইউআরসি আর আইআরসি তে তো জিপিএস অ্যালাউ করে, এখন ইআরসি টা শিওর না। আচ্ছা, তো মানে জিপিএস গুলো যে অ্যালাউ করে, তো এখানে আরেকটা কোশ্চেন আসছে এটার সাথে রিলেটেড, হচ্ছে জিপিএস তো অ্যালাউ করে বলতেছেন, বাট হচ্ছে আমরা যেহেতু এটা মার্সের সিমুলেশন একটা এনভায়রনমেন্টে করে, তো ওখানে তো জিপিএস থাকবে না। তো এইটা নিয়ে হচ্ছে ওদের কি মানে কন্ডিশন থাকে, অথবা মানে আপনারা কিভাবে জিনিসগুলো প্ল্যান করেন যে রিয়েলি তো জিপিএস পসিবল না, অথবা মানে আমি যতটুকু জানি যে যে ইউআরসি যেখানে হয় ওই গ্রাউন্ডে জিপিএস পাওয়াটা খুবই টাফ হয়ে যায়। আহ, এটা হচ্ছে মানে ওরা ওদের রিকোয়ারমেন্টে বলে দেয় যে আমরা কিছু কিছু ব্যাপার কনসিডার করে নিতে পারবো যেটা আস্তে কাজ করবে, কিন্তু মার্সে মানে সবকিছুই যে মার্সে সিমুলেশন পুরোপুরি হইতে হবে এরকম না। যেমন আহ, আমরা যে কম্পাস হচ্ছে আর্থে কাজ করবে, কিন্তু ওইটা মার্সে কাজ না করলেও আর কি আমরা এই কম্পিটিশনের জন্য কনসিডার করে নিতে পারবো। জিপিএস টাও এরকম যে এই কম্পিটিশনের জন্য আমরা এটা কনসিডার করে নিতে পারবো যে জিপিএস ইউজ আর কি করা যাবে। আচ্ছা, তো তাহলে এরপরে আসছে হচ্ছে পিআইডি টিউনিং নিয়ে একটা কোশ্চেন আসছে। তো পিআইডি টিউনিংটা কিভাবে করছেন, মানে করেছেন বেসিক্যালি? এটা একটা পিআইডি টিউনিংটা আসলে ট্রায়াল এন্ড এরর দিয়ে করা লাগবে, যে যেই ভ্যালুগুলোর জন্য রোভারটা ভালো মতো যাচ্ছে, পাথ ফলো করছে, ওই ভ্যালুগুলা রাখা লাগবে। তো এটার জন্য আর কি যেহেতু ভ্যালুগুলা অনেক আর কি অনেক রেঞ্জে চেঞ্জ করা যায়, তো এক্ষেত্রে প্রত্যেকটা ম্যানুয়ালি না বসায় যদি আমরা হচ্ছে পটেনশিওমিটার রাখি পিআইডি তিনটার জন্য, তো এটা দিয়ে আর কি সহজে টিউন করে দেখা যায় যে কোনটার জন্য ভালো চলতেছে। আচ্ছা, তো এইটার সাথে রিলেটেড আছে যেটা হচ্ছে পিআইডি টিউনিং দিয়ে কি মানে নর্মাল রোবোটিক্সে পিআইডি টিউনিং দিয়ে আমি কি কোনো কম্পিটিশন করতে পারবো কি? লাইন ভাইয়া। আচ্ছা, ফলোয়ার এটা অথবা মেবি, এরকম কিছু। হ্যাঁ, অ্যালাপারে আমি যতদূর জানি তো ওখানে হচ্ছে আপনার একটা পার্টিকুলার লাইনকে হচ্ছে ফলো করা লাগে। তো ওখানে হচ্ছে পিআইডি অ্যালগরিদমের ইউজটা আছে।
আচ্ছা, তো এরপরে আরেকটা আসছে যে কোশ্চেন, যে ফর নিউ অর ফার্স্ট ইয়ার স্টুডেন্টস হাউ ডু দে লার্ন দিস পিআইডিস ক্যালকুলেশন এন্ড ইজ দেয়ার এনি লাইব্রেরি ইন এনি ল্যাঙ্গুয়েজ টু মেক ইট ইজি? আচ্ছা, আমি যতদূর জানি পাইথনের জন্য হচ্ছে কোনো পিআইডি লাইব্রেরি নেই। আরডুইনোর জন্য হচ্ছে পিআইডি লাইব্রেরি আছে। তো যারা শিখতে চায় এটার জন্য হচ্ছে ইউটিউবে বেশ কিছু ভালো ভালো টিউটোরিয়াল আছে, যেখানে হচ্ছে থিওরিটাকে হচ্ছে অনেক ভালোভাবে এক্সপ্লেইন করে ভিজুয়ালি। তো ওটা দেখে হচ্ছে শিখতে পারে। আচ্ছা, তো মানে যারা এই কোশ্চেনটা করেছেন অথবা যিনি করেছেন, আশা করি যে লাইব্রেরি গুলা ঘাটাঘাটি করে অথবা ইউটিউব থেকে নলেজ নিয়ে আরো ভালো রেজাল্ট করতে পারবেন হয়তো। তো এরপরে আসছে হচ্ছে ফেরদৌস অর্ণব নামে একজন কোশ্চেন করেছেন যে হোয়াট প্রবলেমস ডিড ইউ ফেস হোয়াইল ওয়ার্কিং উইথ কম্পাস অর ডিড ইউ ক্যালিব্রেটেড দি কম্পাস উইথ মার্স এনভায়রনমেন্ট? ফিরোজ ভাই না, বলবেন এটা? এটা হ্যাঁ, এর মার্স এনভায়রনমেন্টের জন্য ক্যালিব্রেট করা হয়নি, মানে যখন যেইখানে রোভার রান করব সেইখানে গিয়ে ক্যালিব্রেট একবার করে নেওয়া লাগবে। আচ্ছা, এইটা এখানে প্রবলেম ক্যালিব্রেশনের প্রসেসটাও আরেকজন জানতে চাচ্ছিল যে ক্যালিব্রেশন কম্পাসের ক্যালিব্রেশনটা কিভাবে করা হয়ে থাকে। কম্পাসের আমরা হচ্ছে ম্যানুয়াল কোড করে করছিলাম, যে কম্পাসের যে ঝামেলাটা হতো যে কোনো ধরো যে মাঝে ঘুরালাম 90 ডিগ্রি, কিন্তু আমার ভ্যালু দিচ্ছে 120 ডিগ্রি, আবার কোথাও 30 ডিগ্রি ঘুরালেই ভ্যালু 120 ডিগ্রি চেঞ্জ হচ্ছে। তো মানে এই ভ্যালু গুলা ইভেনলি চেঞ্জ হয় না। তো এই ক্ষেত্রে দেখা লাগে যে ঘুরালে কম্পাসটা ঘুরিয়ে 360 ডিগ্রি ঘুরায় দেখা লাগে যে কোথায় কম ভ্যালু দিচ্ছে কোথায় বেশি ভ্যালু দিচ্ছে, ওইটা হিসাব করে আর কি ওই অনুযায়ী কিছু ভ্যালু মাল্টিপ্লাই করে অ্যাড বা সাবট্রাক্ট করে ক্যালিব্রেট করা লাগে। আচ্ছা, তো এইখানে আর একজন এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছিল আপনাদের, যে আপনারা কি ধরনের প্রবলেম ফেস করেছেন এই কম্পাস ক্যালিব্রেশন করতে। প্রবলেম বলতে এই যে এটাই যে কম্পাসের ভ্যালুটা ইভেনলি দেয় না, মানে ওই যেরকম 1 ডিগ্রি কম্পাসটা ঘোরালে ভ্যালুও 1 ডিগ্রি ঘোরার কথা, কিন্তু এটা ঘুরে না আর কি, কোথাও কোথাও কম ঘুরে কোথাও কোথাও বেশি ঘুরে। এই প্রবলেমটা আর কি ক্যালিব্রেশন করে ঠিক করা লাগে। আচ্ছা, আই থিংক এটা হচ্ছে ম্যাগনেটিক আর্থের ম্যাগনেটিক ফিল্ডের উপর অথবা ইলেকট্রনিক্স এর ম্যাগনেটিক এরিয়ার উপরও কিছুটা depend। জি আচ্ছা, তাহলে তাহলে হয়তো বা এটার জন্য খেয়াল রাখতে হবে যে আশেপাশে যাতে ম্যাগনেটিক রেডিয়েশন অথবা হ্যাঁ ফিল্ড বেশি না থাকে, তাহলে হয়তো বা হ্যাঁ বেটার টিউনিং করা পসিবল। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখা লাগবে যে ম্যাগনেটিক ফিল্ড না থাকার, আর যদি মানে ক্যালিব্রেট করার সময় যে পজিশনে ইয়াটা থাকবে কম্পাসটা থাকবে ওই রোভারের যে পজিশনে থাকবে ওই পজিশনে রেখে ক্যালিব্রেট করলে ওই যে ইন্টারফেরেন্স গুলো আছে ওইগুলো আর কি কনসিডারেশন আসবে, যে এই ইন্টারফেরেন্স এখানে থাকলে আমার ভ্যালুটা এরকম চেঞ্জ হয়, তো এটা কনসিডার করতে হবে। তো আচ্ছা, এরপরে কোশ্চেনটা অবশ্য তো লাইডার, আপনি কি ধরনের লাইডার ইউজ করেছেন? আর লাইডার কি বাংলাদেশে অ্যাভেলেবল? আর যদি অ্যাভেলেবল হয় তাহলে প্রাইস রেঞ্জ কেমন? আচ্ছা, আহ আমরা হচ্ছে 2D লাইডার ইউজ করেছি। আর লাইডার বাংলাদেশে অ্যাভেলেবল আছে, সেক্ষেত্রে হচ্ছে 2D লাইডারের দাম 10 to 15,000 এর মধ্যে পড়তে পারে, আর 3D লাইডারের দাম 50,000 থেকে শুরু হয়, এরপর আপার রেঞ্জে যত চাওয়া যায়। তারপরে আরেকটা আসছে যে এই লাইডার ইউজ কেন করেছেন? কারণ নর্মালি ছোটখাটো ক্ষেত্রে যে দেখা যায় আমরা সোনার সেন্সর দিয়ে কাজ করতে পারতেছি, লাইডার তো অনেক হাই লেভেলের কাজ ইউজ হয়, তো সোনার দিয়ে কি করা যেত না ব্যাপারগুলো? আচ্ছা, Cost সোনারের রেঞ্জ হচ্ছে অনেক কম। তো ওটা মেবি হচ্ছে আপনার 2 থেকে 3 মিটার এই রেঞ্জের ভিতরে হচ্ছে সোনার অনেক ভালো কাজ করে। কিন্তু লাইডার হচ্ছে আপনার, যেহেতু এটা বিম দিয়ে কাজ করে, লেজার বিম দিয়ে, তো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা অনেক বেশি রেঞ্জ পাই। আর এটার একটা সুবিধা হচ্ছে আমার যে ম্যাপিংটা, আমি স্ল্যাম টেকনিকটা হচ্ছে ইউজ করতে পারি এখানে। তো এর ফলে হচ্ছে আমার টোটাল এনভায়রনমেন্ট সম্বন্ধে হচ্ছে একটা ভালো আইডিয়া থাকে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা লাইডারটা বেশি প্রেফার করি। তারপরে কোশ্চেনটা হচ্ছে এই যে আপনারা তো প্রেজেন্টেশনে দেখলাম যে রস অথবা আপনি একটু আগে যেটা বললেন স্ল্যাম টেকনিক, এগুলো ইউজ করেছেন। তো এগুলোর জন্য আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগে অথবা শেখা লাগবে?
আচ্ছা, এগুলো মূলত দুটো, আমি যত দেখেছি হচ্ছে সবাই দুটো ল্যাঙ্গুয়েজে হচ্ছে কোডগুলো করে। একটা হয় সিতে করে, C++, আর না হয় হচ্ছে পাইথনে। আর যেহেতু পাইথন অনেক বেশি পপুলার আর ইজি টু ইউজ, তো আমি প্রেফার করি হচ্ছে পাইথনে করা। আর যারা হচ্ছে সিতে অভ্যস্ত তারা হচ্ছে C++ ইউজ করতে পারে। আচ্ছা, লাইডার নিয়েও আরেকটা কোশ্চেন, অনেকেই লাইডার নিয়ে কোশ্চেন, মানে কোশ্চেন গুলো দেখতেছিলাম, তা মনে হয় এটা নিয়ে অনেকের অনেক বেশি ইন্টারেস্ট, এই জন্য হয়তোবা। তো লাইডার নিয়ে নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে লাইডার ইউজ না করে ইমেজ প্রসেসিং অথবা ওপেন সিভি ব্যবহার করা যেত কি? আচ্ছা, এখানে একটা বিশাল সমস্যা আছে। ওপেন সিভি যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে আমার একটা ধরুন এনভায়রনমেন্টে, যেহেতু এখানে হচ্ছে আপনার আহ, অনেক ভিন্ন ভিন্ন কালারের হচ্ছে ইমেজ থাকে, অবজেক্ট থাকে, তো এগুলো সবগুলো হচ্ছে একটা নয়েজ ক্রিয়েট করে। তো এগুলোর জন্য আমরা যেটা করতাম যে হচ্ছে এজ কাটিং অ্যালগোরিদম ইউজ করতাম। কিন্তু সেখানেও দেখা যাইতো যে হচ্ছে আপনি একটা পার্টিকুলার এজ কাটিং অ্যালগোরিদম ইউজ করলেন, কিন্তু সেখানেও অনেক বেশি নয়েজ হচ্ছে ক্রিয়েট হচ্ছে। দ্যাটস ওয়াই ওটার প্রিসিশনটা অত বেশি অ্যাকুরেট ছিল না। তার জন্য হচ্ছে আমরা ওপেন সিভিটা প্রেফার করি না। আচ্ছা, যেহেতু মানে এত হাই লেভেলের অনেক প্রসেসিং নিয়ে কথা হচ্ছে, তো এখানে আমি একটা কোশ্চেন অ্যাড করি, যেটা হচ্ছে আমরা জানি যে এরকম বিভিন্ন প্রসেসিং অ্যালগোরিদম চালানোর জন্য অথবা টেকনিক ইউজ করার জন্য আমাদের হাই প্রসেসিং ডিভাইস লাগে, কিন্তু আমাদের মানে আপনাদের রোভারের মধ্যে তো খুবই স্পেস অনেক কম থাকে, প্লাস এত হাই প্রসেসিং ইউনিট রাখারও মানে পাওয়ারের একটা ব্যাপার থাকে, এগুলা কিভাবে ম্যানেজ করেন আপনারা? আচ্ছা, আমরা মূলত অটোনোমাস টাস্কের জন্য হচ্ছে দুই ধরনের প্রসেসিং ইউনিটের উপর হচ্ছে ডিপেন্ড করি। একটা হচ্ছে রাসবেরি পাই অথবা হচ্ছে জেটসন ন্যানো, যখন যেটা অ্যাকচুয়ালি প্রেফারেবল মনে হয় আর কি আমাদের কাছে। তো দুটো যেহেতু জেটসন ন্যানোতে হচ্ছে আপনার বিল্ট ইন কুডা আছে, আর আপনার জিপিইউ আছে, তো ওইটাতে হচ্ছে আপনার এগুলো প্রসেস করা অনেক বেশি ইজি। আর রস অনেকটাই লাইট ওয়েট, তো ওটার প্রসেসিং ইউনিটে হচ্ছে অত বেশি এফিশিয়েন্ট দরকার হয় না আর কি। তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে মানে লো লেভেল ডিভাইস যেগুলো আছে কিন্তু এইগুলোর জন্য স্পেসিফিক ভাবে তৈরি করা, সেগুলো ইউজ করলে বেটার। জি। আচ্ছা, তো এরপরের কোশ্চেনটা হচ্ছে অটোনোমাস নেভিগেশনের স্কিল গেইন করার জন্য কত শিখা দরকার অথবা লার্নিং পাথটা কেমন হওয়া উচিত? ফিরোজ ভাই বলেন। আহ আরেকবার কোশ্চেনটা বলবেন, লার্নিং পাথ কেমন হওয়া উচিত? মানে অটোনোমাসের যে স্কিল গুলো আমাদের দরকার অটোনোমাস টাস্কের জন্য, তো এইগুলা গেইন করার জন্য কতদিন লাগতে পারে, আর লার্নিং কেমন হতে পারে? আহ এটা তো মানে পার্সন টু পার্সন ডিপেন্ড করে যে কতদিন লাগবে, মানে কতদিন লাগবে এটার কোনো অ্যান্সার নাই। আর লার্নিং পাথ হচ্ছে মানে শুরু থেকে রোবোটিক্স এর বেসিক প্রথমে জানা লাগবে। বেসিক জিনিসপত্রগুলো, মোটর ড্রাইভার কিভাবে কাজ করে, তারপর কি মোটর ইউজ করা যায় এগুলা জানতে হবে। তারপর কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেমন পাইথন বা C++। তারপর আর্ডিনো সম্পর্কে আইডিয়া থাকলে ভালো। এরপর ওপেন সিভির যে কাজগুলো আছে এগুলা কিছু শিখতে হবে। তো আস্তে আস্তে বেসিক রোবোটিক থেকে শুরু করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও দুই একটা শিখা লাগবে, ওপেন সিভি শিখা লাগবে, এরকম করে আর কি। যতদিন সময় লাগে এটা এক একজনের জন্য এক এক রকম লাগবে। আচ্ছা, এরপরে একটা ইন জেনারেল কোশ্চেন ছিল, সবাই মানে আস্ক করেছে একজন, বাট আই থিঙ্ক এটা সবার জন্য উপকারী হবে, যে মানে আমরা তো জানি যে বাংলাদেশের টিমগুলা মানে অনেক দূর থেকে, মানে বাংলাদেশ থেকে ইউএসএ তে যায় কম্পিটিশন করতে, ওখানে যে অনেক প্রবলেম হয়, ডিভাইসের প্রবলেম হয় অথবা এরকম কিছু, কম্পাস ক্যালিব্রেট হয় না অনেক সময়, তো এগুলোর জন্য তো আমাদের কিছু মানে ড্রব্যাকস থাকে। তো কিন্তু অন্যান্য দেশের টিমগুলো অথবা ইউএস এর নিজেদের টিমগুলো, ওরা তো দেখা যায় হোম গ্রাউন্ডে কম্পিটিশন করতেছে, তাও দেখা যাচ্ছে যে ওদের অটোনোমাস স্কোর অতটা ভালো আসতেছে না। মানে এটার কারণ আপনাদের কি বলে মনে হয়, অথবা এটা কি করলে এটা বেটার হতে পারে? ফিরোজ ভাই এটার বলবেন। কারণ তো অন্যান্য টিমের কি কারণে হয় না এটা তো কারণ বলতে পারবো না। আহ, কিন্তু হয় মানে দু একটা টিম, URC 19-এও দু একটা টিম মনে হয় ভালো করছিল।
আর বাকিদের জয়ী এটার অ্যান্সার দিবা? আমার কাছে ভাই যেটা মনে হয়েছে যে অটোনোমাস টাস্কটা হচ্ছে অনেক বেশি টেকনিক্যাল, আর এখানে হচ্ছে অনেক বেশি পেশেন্স রাখা লাগে। যে ধরুন আমরা যেটা করছিলাম যে হচ্ছে কম্পাস ক্যালিব্রেট করতে গিয়ে হচ্ছে আমাদের অনেক টাইম লাগছিল, তো তারপর হচ্ছে ওইটা অতটা অ্যাকুরেট ছিল না। তো এই জায়গায় হচ্ছে অনেক টিম হচ্ছে মানে ডিমোটিভেটেড হয়ে যায় অথবা হচ্ছে আর আগাইতে পারে না। তো এই জায়গাটা আমার মনে হয় জানি সব টিমকে হচ্ছে যদি অনেক বেশি পেশেন্ট হয়, যে আর কাজগুলোকে হচ্ছে চাঙ্ক আকারে ভাগ করতে পারে, তো তাহলে মনে হয় জানি আগাইতে প্রোগ্রেস করাটা অনেক বেশি সুবিধা আর কি। আচ্ছা, তো এরপরে আরেকটা কোশ্চেন এসেছিল যে আপনি প্রেজেন্টেশনের টাইমে আপনারা কিছু ফিল্টার ইউজ করার কথা বলছেন, মানে কারমান ফিল্টার অথবা এরকম আরো কয়েকটা ফিল্টারিং অ্যালগোরিদম ছিল। তো এই ফিল্টার গুলা কাজ কি মানে শর্টলি কোনো ভাবে এক্সপ্লেন করা পসিবল, যাতে আচ্ছা, যায় ফিল্টারিং ইন জেনারেল পার্সন অ্যালগোরিদম, বুঝতে পারে। আই থিঙ্ক এটা হচ্ছে আপনার বেশি টেকনিক্যাল টার্ম ইউজ করেছেন, সো নন টেকনিক্যাল পার্সনটা হয়তো অনেকে বুঝতে পারে না, এই জন্য এরকম কোশ্চেনটা অবশ্যই আসছে। আচ্ছা, ফিল্টারিং অ্যালগোরিদমটার কাজ হচ্ছে আপনার যে আপনি যে স্যাম্পল গুলো নিচ্ছেন, যেমন হচ্ছে আমি যেটা বলছিলাম যে হচ্ছে লাইডারের সাপেক্ষে এনভায়রনমেন্ট, আপনার যে পার্টিকেল গুলো আছে, ধরেন আপনি একটা 3D ক্লাউড পার্টিকেল হচ্ছে ক্রিয়েট করতে যাচ্ছেন, তো সেখানে হচ্ছে অনেক বেশি নয়েজ তৈরি হয়, অনেক বেশি ভ্যারিয়েন্স এর নয়েজ তৈরি হয়। তো ওগুলোর জন্য হচ্ছে ফিল্টারিং অ্যালগোরিদম গুলো ইউজ করে হচ্ছে আমি কিছু ড্রপ আউট করি। এর ফলে হচ্ছে দেখা যায় যে হচ্ছে আমার নয়েজটা অনেক বেশি রিডিউস হয়। আর স্মুথিং অ্যালগোরিদমটার পারপাস হচ্ছে আমার এই জিনিসটাকে আরো বেশি স্মুথ করা, এটাই। তো আই থিঙ্ক যিনি কোশ্চেনটা করেছেন আশা করি একটা জেনারেল নলেজ পেয়েছেন। আরো যদি এই মানে ফার্দার আরো ডিটেলস এ কোনো টেকনিক্যাল কোশ্চেন থাকে তাহলে ওনাদেরকে ডিরেক্টলি ওনাদের কন্ট্যাক্টের থ্রুতে রিচ করতে পারবেন। আশা করি তখন আরো ভালো হবে, মানে ভালোভাবে ডিসকাস করতে পারবেন। তো ওয়ান লাস্ট কোশ্চেন, যেটা মানে এটা আমাদের পক্ষ থেকে, তো মানে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন আমাদের আমাদের সাথে যে কোলাবোরেশনে যে একটা মানে প্রেজেন্টেশন দিলেন, অথবা আমাদের কাছ থেকে মানে আপনাদের কেমন লাগছে আর কি এখানে এসে? ফিরোজ ভাই বলেন। তুমি বলো জহির। আচ্ছা ভাই, এটা হচ্ছে আমাদের জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল যে এমএসবির সাথে হচ্ছে কাজ করাটা। কজ আমরা হচ্ছে প্রেজেন্টেশন ক্রিয়েট করতে গিয়ে হচ্ছে আমাদের অনেকগুলো ব্যাপার হচ্ছে কনফিউশন ছিল, যেগুলো হচ্ছে আমরা হয়তো বা টাস্কের সময় হচ্ছে করা দরকার ছিল হচ্ছে করে ফেলছিলাম, কনফিউশন গুলো হচ্ছে ক্লিয়ার করি নাই নিজেদের মধ্যেও। তো ওই জিনিসগুলো হচ্ছে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে গিয়ে হচ্ছে ক্লিয়ার করছি নিজেদের কনফিউশন গুলো। আর এটা একটা ভালো প্ল্যাটফর্ম, তার সাথে হচ্ছে আমার কাছে উদ্যোগটা অনেক ভালো মনে হয়েছে। যারা হচ্ছে আমরা রোবোটিক এনথুসিয়াস্ট আছি অথবা বিগিনার আছি, তাদের ভিতর হচ্ছে অনেক জন হচ্ছে অনেক জিনিস জানে না, সেই সাথে হচ্ছে একটা নলেজ কোলাবোরেশনের একটা প্ল্যাটফর্ম হয়েছে। তো সব মিলিয়ে হচ্ছে যারা এই ফিল্ডে আসতে চায় তাদের জন্য এই ফিল্ডটা মনে হয় অনেক বেশি হচ্ছে কাজে আসবে। দ্যাটস নাইস অ্যাকচুয়ালি। তো সব ভালো লাগলো এরকম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো আশা করি অনেকেই অনেক আইডিয়া ক্লিয়ার হয়েছে, অথবা কম্পিটিশনে করার সময় এই আইডিয়াগুলা কাজে লাগাতে পারবেন। তো